সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা রাশিবিজ্ঞান করছিলাম শেষের দিকে, মানে প্রথম চ্যাপ্টারের শেষের দিকে এসে পৌঁছেছিলাম। আমরা সেখান থেকে আবার শুরু করছি। দেখো আমাদের 7 পর্যন্ত হয়ে গেছিল, 8-এর থেকে এমসিকিউ থেকে হবে না। হ্যাঁ, এটা হবে কোষে দেখি 11.1, কোষে দেখি 11.1। আচ্ছা, কি বলেছে 8-এর এক এমসিকিউ কি বলছে যে নিচের কোনটি দণ্ডের তথ্য উপস্থাপন, চিত্র তথ্য উপস্থাপন, চিত্রের সাহায্যে যেটা দেখা হয় রাশিবিজ্ঞানে সেটা হচ্ছে কি দণ্ডলেখ। হ্যাঁ, তার মানে এক একটা অ্যান্সার হবে দণ্ডলেখ, যেটা আমরা আজ কি করব, শিখবো যে আমরা লেখচিত্রে যখন বসাবো, বসিয়ে সেগুলো দেখবো কিসের মতো, সব দণ্ডের মতো দেখতে হবে, এরকম হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে দণ্ডলেখ। তাহলে এক একটা অ্যান্সার হবে দণ্ডলেখ। হ্যাঁ, প্রথম অ্যান্সারটা হবে। দুয়েরটা কি বলেছে, কিছু তথ্য দিয়েছে। হ্যাঁ, তথ্যগুলো হ্যাফাজার্টলি সাজানো নয়, হ্যাফাজার্টলি নেওয়া আছে, পর্ব সাজানো। যেমন কি আমরা কোনো একটা জায়গায় নিতে গেলে যেভাবে নেওয়া হয়, যে সাজাইতে নেওয়া যায় না, যে ছোটো থেকে বড়োতে পাবো তাতে পাবো না, এই বাড়িতে হয়তো বেশি পাবো, পরের বাড়িতে একটু কম পাবো, এরকমভাবে তথ্য নিয়ে যে তথ্য পাওয়া গেছে তাদের মধ্যে লক্ষ্য করে দেখো তাদের প্রসার চেয়েছে। তা সবচেয়ে ছোট তথ্য কোনটা? সবচেয়ে ছোট কোনটা? দেখো এখানে 6 আছে। আর সবচেয়ে বড় তথ্য, সবচেয়ে বড় তথ্য দেখো, খেয়াল করে দেখো এখানে 32 আছে। তাহলে অতএব প্রসার কি হবে, এই সবচেয়ে বড় তথ্য থেকে সবচেয়ে ছোট তথ্য সেটা বাদ যাবে, বাদ দিয়ে কত হয়ে গেল 26। এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে তাহলে কিভাবে প্রসার বের করতে হয়? আমাদের যে তথ্যগুলো দেবে, সবচেয়ে ছোট তথ্য খুঁজে বের করব, সবচেয়ে বড় তথ্য খুঁজে বের করব, দুটোর বিয়োগফল বের করব, সেটাই হয়ে গেল ওই তথ্যগুলির প্রসার। অর্থাৎ তথ্যগুলি কত দূর পর্যন্ত প্রসারিত হয়েছে। বলো তাহলে 2-এর আনসারটা বুঝতে পারলে সবাই? আচ্ছা, আমরা চলে আসছি 3-এরটা এবার। তিনটা কি বলেছে, 1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণীগুলির 3 নম্বরটা 1 থেকে 5, 6 থেকে 10। খেয়াল করে দেখো, এই যে এখানে যে শ্রেণীগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেসে দেওয়া আছে। দেখো এর নিম্নসীমা আর এর ঊর্ধ্বসীমা মিল নাই, তাই তো? তাহলে এক্ষেত্রে এই প্রসেসটাকে বলা হয় শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেস। এই অন্তর্ভুক্ত প্রসেসে শ্রেণী দৈর্ঘ্য কি করে পাওয়া যাবে? শ্রেণী দৈর্ঘ্য কি হবে, এই এমনি যদি বহির্ভূত প্রসেস হতো তাহলে ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করে দিতাম। হ্যাঁ, আর এটার ক্ষেত্রে নিয়ম হলো যে কি করতে হবে, ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করা হবে, কিন্তু সঙ্গে এদের পার্থক্য কত? 1, তো 1 যোগ করে দিতে হবে। তার মানে 5 বিয়োগ 1 যোগ 1, তার মানে কত হয়ে গেল? 5 হয়ে গেল। মানে ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করে আবার 1 যোগ করতে হবে। কেন? কারণ এদের পার্থক্য যেহেতু, দেখো এর ঊর্ধ্বসীমা আর নিম্নসীমার পার্থক্য কত? 1, সেই 1টা আবার যোগ হবে, দিয়ে কত হয়ে গেল? 5 হয়ে গেল। অথবা সরলভাবে ভাবলেও এইভাবে ভাবতে পারি আমরা এখানে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত সবই গুনবো, কিন্তু দেখো হ্যাঁ, এই সেমি অন্তর্ভুক্ত প্রসেসে মানে 1ও গুনবো, 2ও গুনবো, 3ও গুনবো, 4ও গুনবো, 5ও গুনবো। তাহলে কটা গুণা হচ্ছে? মোট 5টা। সেই জন্য শ্রেণী দৈর্ঘ্য হবে কত? 5। ওইভাবেও ভাবতে পারি, অথবা এই প্রসেসও করতে পারি। শ্রেণী অন্তর্ভুক্ত হলে ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করে আবার এই পার্থক্যটা কত যেটা সেটা যোগ করতে হবে। 1 কেটে গেল, 5ই থেকে গেল, একই আসবে। যেভাবেই করি একই আসবে। আসছে এবার 4-এরটা। একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দুগুলি দেওয়া আছে 15, 20, 4, 15, 20, 25, 30 এইভাবে দেওয়া আছে, মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। তাহলে যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি সেই শ্রেণীটা কত? এবার এই মধ্যবিন্দুটা যেটা, সেটাই সেই শ্রেণীটা কোনটা কি হবে? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলে রাখি, একটা শ্রেণীর মধ্যবিন্দু কি করে পাই আমরা?
ঊর্ধ্বসীমা নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু পাই, তাই তো? আর খেয়াল করে দেখো এদের একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে পার্থক্য কত? 5 করে পার্থক্য আছে। হ্যাঁ, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত? 5 করে আছে। তার মানে আমরা কি করতে পারি, 20, খেয়াল করে দেখো 15 থেকে 20 কত বেশি? 5 বেশি। বা 20 থেকে 25 কত? 5 বেশি। তো তার মানে কি করতে হবে, আমার এই শ্রেণীটার নিম্ন সীমা বের করবো কিভাবে? নিম্ন সীমা বের করার সূত্র, মধ্যবিন্দু থেকে শ্রেণী দৈর্ঘ্য বাদ যাবে, যে 2 দিয়ে ভাগ হবে। এই ভুল করলাম, শ্রেণী দৈর্ঘ্য থেকে কি বাদ যাবে? মধ্যবিন্দু শ্রেণী দৈর্ঘ্য বাদ যাবে, সেই মধ্যবিন্দুটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, শ্রেণী দৈর্ঘ্যটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কত হয় তাহলে? 20 বিয়োগ 2.5 সমান 17.5। আর ঊর্ধ্বসীমা কি করে পাবো? ওই 20 সঙ্গে মধ্যবিন্দুর সঙ্গে এবার এটা যোগ হবে। কত হয় তাহলে? 20 যোগ 2.5 তার মানে হচ্ছে 22.5। তার মানে যে শ্রেণীর মধ্য বিন্দু হচ্ছে কোনটা? 20, সেই শ্রেণীটা হলো কত? 17.5 থেকে। তাহলে শ্রেণীটি কি হলো? শ্রেণীটি 17.5 থেকে 22.5। এদের মধ্যবিন্দু বের করে দেখো কত চলে আসবে? 20 আসবে। তাহলে কিভাবে করলাম? আমাকে বের করতে হবে এই শ্রেণী, এটা যে মধ্যবিন্দু যে শ্রেণী, সেই শ্রেণীটা বের করতে হবে। তার নিম্ন সীমা কি করে পাবো? তাহলে মধ্যবিন্দু থেকে কি বাদ দিতে হবে? এদের শ্রেণী দৈর্ঘ্য বাদ দিতে হবে। খেয়াল করে দেখো, এর মধ্যবিন্দু 15, এর মধ্যবিন্দু 20, তারপর একটা 25, মানে তাদের শ্রেণী দৈর্ঘ্যগুলো নিশ্চয়ই 5 করে, তাই না? বিয়োগফলগুলো দেখো সব কত করে? 5 করে। তাহলে সেই 5কে 2 দিয়ে ভাগ করতে হবে, করে বিয়োগ করলে নিম্ন সীমা বেরিয়ে আসবে, আর যোগ করলে কি বেরিয়ে আসবে? ঊর্ধ্বসীমা বেরিয়ে আসবে। শ্রেণীটা কত হয়ে গেল তাহলে? 17.5 থেকে 22.5। তার মানে আমাদের আনসার কোনটা হবে? মানে বি এর আনসারটা চলে আসবে, তাই তো? আনসার হবে কি? বি আনসার আমাদের। হ্যাঁ, এটাই আনসার। তাহলে বুঝতে পারলে জিনিসটাকে এবার? আচ্ছা, চলে আসছি এবার আমরা 5-এ। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6। তাহলে আমরা তো এক্ষুনি শিখলাম। হ্যাঁ, তাহলে শ্রেণীটির নিম্ন সীমা কত? আমি এক্ষুনি সূত্রটা শিখলাম। তাহলে নিম্ন সীমা সমান মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। আচ্ছা, মধ্যবিন্দুটা কত বলা আছে? 10 মাইনাস শ্রেণী দৈর্ঘ্য 6 বলে দিয়েছে বাই 2। তাহলে 10 বিয়োগ 3 কত হয়ে গেল? 7। অ্যান্সারটা কত হয়ে গেল আমাদের এখানে? 7। মানে এটা হলো বি অ্যান্সার। বি, এটাই অ্যান্সার। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে সবাই এটা কি করে পাওয়া যাচ্ছে? আগের অঙ্কটার মধ্যে একই রকম, আগেরটা দুটোই বের করতে হয়েছিল, এখানে শুধু নিম্ন সীমাটা বের করতে হলো। যদি ঊর্ধ্ব সীমা বের করতে হতো তাহলে মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, আর এখানে যেহেতু নিম্ন সীমা বের করতে হয়েছে মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। কিন্তু আমার কত পেয়ে গেলাম? 7 পেয়ে গেলাম। বুঝতে পারলে এটা সবাই? আচ্ছা, চলে আসছি আমরা এবার 9-এর অঙ্কে। কি বলেছে 9-এর অঙ্ক? একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণী সীমানা যদি ইউ হয়, তাহলে শ্রেণীটির নিম্ন শ্রেণী সীমানাটা কত, তাই বলেছে, তাই তো? আচ্ছা, 9-এর অঙ্কটায় আমরা জানি, দেখো উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা লোয়ার লিমিট বাই 2, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? মধ্যবিন্দু এম পাওয়া যায়। মধ্যবিন্দু এম হচ্ছে কি? মধ্যবিন্দু। কি তাই করেছি না আমরা? একটা শ্রেণীর মধ্যবিন্দু বের করতে গেলে কি করেছিলাম? উচ্চ শ্রেণী সীমানা নিম্ন শ্রেণী সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম তো? সেই মানটা কত বলে দিয়েছে? এম। তো এটা লেখা যাবে এখানে, এটা উচ্চ শ্রেণী সীমানা, এটা আপার লিমিট, তার মানে ইংলিশে আপার লিমিট সংক্ষেপে লিখছি ইউ, আর এটা হচ্ছে লোয়ার লিমিট সংক্ষেপে লিখছি এল।
তাহলে আপার লিমিট লোয়ার লিমিটের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে কি বেরিয়ে আসে? মধ্যবিন্দু বেরিয়ে আসে। এটা আমরা অনেক করেছি, প্রচুর আগে করেছি। সেই সূত্রে পেলাম তার মানটা কত বলে দিয়েছে m। তাহলে এখানে কি চেয়েছে উত্তর আমাদের? যে শ্রেণীটির তাহলে নিম্ন সীমানাটা কত? তাহলে বজ্রগণন করে l বের করলেও আমাদের হয়ে যাবে। এটা বজ্রগণন করছি u প্লাস l সমান 2m, বা l এর মান কত হয়ে গেল? 2m মাইনাস u। আমি বোঝাতে পারলাম এটাকে? দেখো আরেকবার বলছি, আমরা মধ্যবিন্দু কি করে বের করি? আপার লিমিট লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু বেরিয়ে আসে, তাই তো? তাহলে এখানে আপার লিমিট u বলে দিয়েছে, মধ্যবিন্দু m বলে দিয়েছে, আর লোয়ার লিমিটটা বলেনি, সেটা l ধরে নিলাম আমরা। হ্যাঁ, এটা দিয়ে l এর মানটা বের করে দিলাম। তাহলে সেটাই হয়ে গেল কি? নিম্ন সীমানা বেরিয়ে গেল। আচ্ছা, তারপরে চলে আসছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণী মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, উচ্চ নিম্ন সীমা কত? একই জিনিস করা হয়ে যাচ্ছে, বি একটা আমি করে দিচ্ছি এখানে। এ এর অঙ্ক হলো, বি একটা একই। তবু আমি আরেকবার করে দিচ্ছি। মধ্যবিন্দু 42 বলেছে আর শ্রেণী দৈর্ঘ্য 10 বলেছে। তাহলে নিম্ন সীমা বা সীমানা একই কথা, এখানে যা চাইবে তাই লিখবো। সীমাই চেয়েছে, সীমা লিখবো। নিম্ন সীমা সমান কি হচ্ছে? শ্রেণী দৈর্ঘ্য মধ্যবিন্দু কত? 42 মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, তাই তো? মানে মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। কি বোঝাতে পারলাম তো? এটা চারটা লাইন লিখে দিচ্ছি। মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। আচ্ছা, মধ্যবিন্দুটা কত বলে দিয়েছে এখানে? মধ্যবিন্দু বলেছে 42 মাইনাস 10/2, এটা 2, 10/2, 10 তো? হ্যাঁ, শ্রেণী দৈর্ঘ্য 10 বলেছে, তাহলে 42 বিয়োগ 5, এটা হলো 37। আর নিম্ন সীমা কত? এই ঊর্ধ্ব সীমা কত হবে? ঊর্ধ্ব সীমা একই সূত্র হবে, শুধু কি হবে? এই মাইনাসের জায়গায় কি হবে? প্লাস হবে, তাই তো? তার মানে 42 যোগ 10/2, তাহলে 42 যোগ 5 সমান কত হয়ে গেল? 47। আনসারটা কত আসছে আমাদের? 47। তাহলে ঊর্ধ্ব সীমানা 37 আর নিম্ন সীমানা বা সীমা হচ্ছে কত? 47 এখানে। হ্যাঁ, তাহলে ওই এই একই সূত্র পরপর 3টে অঙ্কই আমরা কাজে লাগালাম। আচ্ছা, আমরা চলে আসবো এবার সি এর অঙ্কটা চলে আসছি। আচ্ছা, সি এর অঙ্কটা কি বলেছে? একটা শ্রেণী সীমা দিয়েছে আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে। উপরে পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত তা লিখি। হ্যাঁ, সি এর অঙ্কটা, সি এরটা প্রথম শ্রেণীটার পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব কি করে পাওয়া যায়? পরিসংখ্যা ঘনত্ব শ্রেণী দৈর্ঘ্য বাই পরিসংখ্যা ঘনত্ব চেয়েছে না? আচ্ছা, পরিসংখ্যা ঘনত্বটা তো দাঁড়াও, পরিসংখ্যা ঘনত্ব পরিসংখ্যা বাই শ্রেণী, উল্টো করে ফেলেছি, মানে পরিসংখ্যা বাই শ্রেণী দেবো। হ্যাঁ, পরিসংখ্যাটা উপরে হবে, পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। আচ্ছা, এর পরিসংখ্যাটা কত বলা আছে? এটা দেখো, পরিসংখ্যা বলা আছে কত এখানে? পরিসংখ্যা বলা আছে 3
পরিসংখ্যা ৩ বলা আছে। আর শ্রেণী দৈর্ঘ্য থাকে এটা অন্তর্ভুক্ত প্রসেসে আছে, তাই তো ৭০ থেকে ৭৪ এটা শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেস আছে, অর্থাৎ ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪ পাঁচখানা আছে মোট, তাই তো এটা। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কিন্তু না ৫ হবে, বিয়োগ করলে পাবো না কিন্তু, যেহেতু এটা শ্রেণী কি আছে, এটা অন্তর্ভুক্ত প্রসেসে আছে, তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা কিন্তু কি হবে ৫ হবে। ৫ মানে কত হয়ে গেল 0.6 আনসার। হ্যাঁ, আচ্ছা ডি এর আনসারটা কি চেয়েছে এবার? সি এর প্রশ্ন, সি প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা ঘনত্ব, আপেক্ষিক পরিসংখ্যা ঘনত্ব তাই চেয়েছে তো। কি চেয়েছে আমাদের? এটা আপেক্ষিক পরিসংখ্যা ঘনত্ব। আচ্ছা কি করে পাওয়া যায়? উত্তর শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা। তাহলে যে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করবো আপেক্ষিক পরিসংখ্যা, তার পরিসংখ্যা কত? এখানে তার পরিসংখ্যাটা হচ্ছে কত? ৩। আর মোট পরিসংখ্যা কত? দেখো টোটাল যোগ করলে পেয়ে যাবো ৩, ৪, ৭, ৫, ১২ আর ৮, ২০, তাই তো। ৩, ৫, ৭ না ৩, ৪, ৫, ৮, ৩, ৪, ৫, ৮ দিয়ে কত হয়ে গেল? ৩ এর ২০। তার মানে ভাগ করলে যা আসবে ভাগ করে দাও। ২০ দিয়ে ৩কে ভাগ করতে হবে। শুনে নিলাম ১, ২০, ১, ২০, ১০, ৫ করেছে 0.15। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 0.15। দিয়ে বুঝতে পারলে? তাহলে আপেক্ষিক পরিসংখ্যা ঘনত্ব কি করে পাওয়া যায়? যে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করবো সেই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। হ্যাঁ, টোটাল পরিসংখ্যা মানে ওই আমার চার্টে যত পরিসংখ্যা দিয়েছে তাদের যোগফলটা নিচে বসবে, আর যেটার ঘনত্ব বের করবো সেটাকে বসাবো কোথায়? উপরে। দিয়ে এটাকে ভাগ করলে আমাদের কি বেরিয়ে চলে আসবে? আপেক্ষিক পরিসংখ্যা ঘনত্ব বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, আর শেষে ই চেয়েছে উদাহরণগুলিতে কোনগুলি গুণ এবং কোনগুলি চল নির্দেশ করে লিখি। হ্যাঁ, এটা ই এর অঙ্কটা পুরোপুরি আলাদা অঙ্ক। সি ডিটা একসঙ্গে সম্পর্কযুক্ত অঙ্ক, কিন্তু এটা আলাদা অঙ্ক। আমি দেখাচ্ছি অঙ্কটা। কি বলেছে? নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ কোনগুলি চল নির্দেশ করে। হ্যাঁ, আচ্ছা দেখো আমাদের পরিবারের জনসংখ্যা, এটা নিশ্চয়ই কি হবে? সংখ্যা হিসেবে পাবো আমরা। তাহলে এটা হবে কি? চল নির্দেশ করবে। দৈনিক তাপমাত্রা, হ্যাঁ দৈনিক তাপমাত্রা হয়তো ১৭ ডিগ্রি বা ১৮ ডিগ্রি বা ২০ ডিগ্রি বা ২৫ ডিগ্রি বা ২৫.৩ ডিগ্রি বা ২৭ ডিগ্রি বা ৪০ ডিগ্রিও হতে পারে। হ্যাঁ, যাই হোক না কেন তাপমাত্রাটা কি হচ্ছে? একটা সংখ্যায় বেরিয়ে আসবে, তো তাহলে এটাও পরিসংখ্যা। কিন্তু শিক্ষাগত মান, শিক্ষাগত মানটা কি? আমার শিক্ষা কি? আমার হয়তো বললাম, কেউ বললো আমার এমএসসি, হ্যাঁ কেউ বললো আমার বিএসসি, কেউ বললো আমার এমএ, কেউ বললো আমার হচ্ছে পিজিবিটি। হ্যাঁ, যাই বলুক না কেন এখানে কিন্তু কোনো সংখ্যা আসবে না। সেই জন্য এটা কী বোঝাবে বলতো? শিক্ষাগত মানটাকে এটা হবে একটা গুণ বোঝাবে। হ্যাঁ, একটা চল না হয় কী হবে? এটা গুণ। তাহলে গুণ হলো কোনটা? গুণ ৩ নম্বরটা শিক্ষাগত মান, শিক্ষাগত মান এটা হবে গুণ। আচ্ছা আরেকটাও আছে দেখো গুণ, মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড। ৫-এরটা মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড, পরীক্ষায় প্রাপ্ত গ্রেড। কেন এটা গুণ? এটা গুণ হলো কারণ এখানে দেখবে এখানে কোনো সংখ্যার ব্যাপার আসবে না, আসবে এ বি সি ডি এরকম গ্রেড আসবে। হ্যাঁ, বা এ প্লাস বা ডবল এ বা এ বি প্লাস এরকম কিছু আসবে। হ্যাঁ, তো সেই জন্য এইগুলাকে কি বলা হবে? এগুলাকে বলা হবে গুণ। তাহলে এগুলাকে কি বলা হবে? চল বলবে না, এটাকে কি বলবে? গুণ। তাহলে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড এটা হচ্ছে কি একটা গুণ। শিক্ষাগত মান সেটাও একটা গুণ। কেন গুণ? কারণ শিক্ষাগত মান বলতে গেলে কোনো সংখ্যা বোঝাবে না,
কি বোঝাবে, তার একটা তো বলবে বিএসসি বা এমএসসি বা বিএ বা বিএড, হ্যাঁ বিএসসি বিএড বা পিজিবিটি এরকম একটা কিছু বলবে। সেই জন্য সেটার ক্ষেত্রে কোনো সংখ্যা আসবে না বলে সেটা কী হবে, চল না হবে, সেটা হবে কি গুণ বোঝাবে। তাহলে যেগুলার সংখ্যা দিয়ে বোঝাতে পারবো সেগুলোকে আমরা বলবো চল আর বা চল বা চলো, আর যেগুলো আমরা গুণ প্রকাশ করবে, যেগুলোতে কোনো সংখ্যার ব্যাপার আসবে না, সেগুলোকে কি বলা হবে, গুণ বলা হবে। হ্যাঁ, তাহলে শিক্ষাগত মান এটা একটা গুণ, মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড এটাও একটা গুণ, কিন্তু বাকিটা কি ছিল, ওটা একটা চল ছিল। হ্যাঁ, বাকি তিনটি চল, ওই যে পরিবারের জনসংখ্যা, দৈনিক তাপমাত্রা, হ্যাঁ আর মাসিক আয়, এগুলো প্রত্যেকে দেখো একটা সংখ্যা বোঝাবে, সেই জন্য ওগুলা কি গুণ, এই চল। আচ্ছা, আমরা পরের চ্যাপ্টারে একটু চলে আসছি, আজকে পরের চ্যাপ্টারে একটু হিন্স দিয়ে রাখি। কোশ্চেন দেখি 11.2, খুব সহজ অঙ্ক। 11.2 একটা করে দিই, তাহলে দেখো অনেকটা চেষ্টা করলে পেরে যেতে পারবে বাড়িতে। আচ্ছা, এখানে কিছুই নাই, এখানে একটা তথ্য দিয়ে দিয়েছে দেখো। হ্যাঁ, একটা পরিসংখ্যা ছক দিয়ে দিয়েছে, খুব সুসংহত ছক দিয়েছে একটা। বকুলতলা গ্রামের 50টি দোকানে দৈনিক লাভ নিচে ছক করে লিখলাম। দৈনিক লাভ 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200 এরকম দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের কিছু না, অঙ্কটাকে জাস্ট এরকম লিখে নেবো ছকের আকারে। হ্যাঁ, আমি লিখছি না এটা। হ্যাঁ, এই যে এগুলো আচ্ছা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, এরকম দুটো ছক করে নেব। দৈনিক লাভ, দোকানের সংখ্যা, দোকানের সংখ্যা মানে এটা পরিসংখ্যা। হ্যাঁ, আচ্ছা, দোকানের লাভ কত বলেছে, 0 থেকে 50 টাকা লাভ, কজনের আছে, 8 জনের। 50 থেকে 100 টাকা লাভ, কজনের আছে, 15 জনের। 100 থেকে 150 লাভ আছে কত জনের, 10 জনের। 150 থেকে 200 লাভ আছে 12 জনের। 200 থেকে 250 আছে 5 জন। এই তো জাস্ট তথ্যটা যেটা দেওয়া আছে আমরা সেটাকে এখানে লিখে নেব, লিখে নিয়ে চলে যাবো এবার গ্রাফ পেপারে চলে। হ্যাঁ, গ্রাফ পেপারে আমরা গ্রাফ পেপার নেব, নিয়ে সেখানে যে মোটা দাগ আছে সেই মোটা দাগ বরাবর দুটো অক্ষর নেব, শুধু কি নেব, ওটা প্রথম পাঠটুকু নেব। হ্যাঁ, আর এই দিকেরগুলো আমাদের দেখানোর দরকার না, একটু জাস্ট তীর চিহ্ন দিয়ে রেখে দেবো, অত বেশি প্রয়োজন হবে না আমাদের। আচ্ছা, এখান থেকে 0 শুরু করব। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে এই অঙ্কটাই যেহেতু বেশি এই নাই, শ্রেণী নাই, 1, 2, 3, 4, 5টা, তাহলে আমরা একটু বড় বড় শ্রেণী নিয়ে করতে পারি। মানে 10-এর ঘরে গিয়ে কি নিলাম, 50 লিখলাম। তারপরে 20-এর ঘরে কি নিলাম, 100। তারপরে 30-এর ঘরে লিখলাম 150, 40-এর ঘরে লিখলাম 200, 50-এর ঘরে লিখলাম 250। তাই তো, তাহলে 10-এর ঘরে 50, 100-এর ঘরে 100, 20-এর ঘরে 100, 30-এর ঘরে 150, 40-এর ঘরে 200 আর 50-এর ঘরে 250 লিখে নিলাম। হ্যাঁ, তাহলে স্কেলটা কি হয়ে গেল আমাদের, দেখো সবসময় কি হচ্ছে, 5 গুণ করে হচ্ছে, মানে একটা বাহুর দৈর্ঘ্য সমান 5 ধরা হলো। হ্যাঁ, একটা বাহুর দৈর্ঘ্য সমান 5 টাকা ধরা হচ্ছে আসলে। তার মানে 10টা বাহু মানে 50 টাকা হলো, এখানে 10টা বাহু মানে আরো 50 টাকা, মোট 100 টাকা হয়ে গেল। আরো 10টা বাহু মানে আরো 50 টাকা হয়ে 150 টাকা হলো। আরো 10টা বাহু মানে আরো 50 টাকা দিয়ে 200 টাকা হলো। আরো 10টা বাহু মানে 250 টাকা হয়ে 50 টাকা বেড়ে গিয়ে 250 টাকা হয়ে গেল। আর এই বরাবর আমাদের যেমন আছে তেমনই নিতে পারি, কোনো অসুবিধা নাই, স্কেল পাল্টাবো না। y অক্ষ বরাবর স্কেল যেমন আছে তাই রাখলাম। যেমন প্রথমটা কত আছে, 8 আছে, 0-তে 8, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, এটা এত বড় হবে না, দাগটা এরকম জায়গায় আসবে, আন্দাজে নিচ্ছি তো আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম জায়গায় হয়তো 8 আসলো। আচ্ছা, এটা 0 থেকে 50, 8 মানে 0-তেও 8 নেব, 50-এও 8 নেব, 50-এও নিয়ে নিলাম 8, নিয়ে এই দুটোকে যোগ করব আর এটার সঙ্গে এটা যোগ করব। কিভাবে করতে হচ্ছে বুঝতে পারলে এটা? তারপর চলে আসবে আবার, এবার দ্বিতীয়তে 50-এর 15, এবার 50 এবার 15 গুনবো, 8 আর 7-এ 15 এরকম জায়গায় আসবে দেখবে। আর 100-তেও গুনবো 15, 100-তে গুনবো কত, 15, 100-তেও 15 গুনলাম, দিয়ে যোগ করব, এটা যোগ করে দেবো, এটাকেও যোগ করে দেবো।
তারপরে তৃতীয়টাতে দেখো 10 আছে, তাহলে 110 গুনবো, 150 গুনবো। 110 মানে 10 মানে কি এরকম জায়গায় যাবে, 10 8 ছিল 9 10, 110 150 দিয়ে যোগ করে দিলাম, এটা আয়তলেখ তৈরি হয়ে গেল। তারপর চলে যাব 4 নম্বরে, 150 212 গুনবো। 150 গুণ মানে এরকম জায়গায় আসলো 12 212 যোগ করে দেবো এগুলো কেউ, ঠিক আছে। তারপর চলে আসবো 205 205, 205 205 মানে এরকম জায়গায় আসবে, দেখো 205 এরকম জায়গায় আসবে, দিয়ে যোগ করে দিলাম। এই যে আমরা লেখচিত্র পেলাম, এই লেখচিত্র হচ্ছে কি, এই লেখচিত্রটা সেটাকে কি বলছে, কিসের মতো লাগছে, সব আয়তলেখের মতো লাগছে না, এটাকে বলা হচ্ছে আয়তলেখ তৈরি করা। তাহলে অঙ্কটা কি দিয়েছিল আমাদের, যে বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভ নিচের ছকে দেওয়া হলো, তা দিয়ে সেখান থেকে কি করতে হবে আমাদের, তাদের আয়তলেখ তৈরি করতে হবে। হ্যাঁ, কি তৈরি করতে হবে আমাদের, আয়তলেখ তৈরি করতে হবে। তাহলে আমরা কি করবো, কিছুই না, অঙ্কগুলো প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা বাঁ দিকে লিখে নেব, লিখে নিলাম। লিখে নিয়ে গ্রাফ পেপার নেব, মূল মানে লেখচিত্রের সারণী নেব, লেখচিত্র দিয়ে দুটো মূল অক্ষ আঁকবো। হ্যাঁ, তাতে প্রথম পাতটুকুই নেব, অন্য পাতগুলোকে অতটা আমাদের প্রয়োজন নয়, ওটা জাস্ট একটু বাড়িয়ে রেখে দেবো। দিয়ে এবার তথ্য থেকে অনুসারে কি আছে, 0 থেকে 50, তার মানে 0টা আমার এখানে হবে, আর 10-এর ঘরে গিয়ে 50 লিখবো আমরা। হ্যাঁ, তার মানে কি হলো, এক একটা ঘর মানে 5 টাকা করে হলো, তাই হলো তো, এক অক্ষ বরাবর এক একটা ঘর মানে 5 টাকা। তাহলে কি হবে, 20-এর ঘরে 100, 30-এর ঘরে 150, দেখো 5 গুণ করে হয়ে যাচ্ছে, তাহলে 40-এর ঘরে কত হয়ে গেলো 200, 50-এর ঘরে কত হয়ে গেলো 250 নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা আমরা 5 ঘর করে নিয়ে করতে পারতাম। হ্যাঁ, এটা যেহেতু বেশি না, 5খানা তথ্য আছে, তার 5খানা আয়তলেখ আসবে বলে আমরা একটু বড় বড় করে নিলাম, দেখতে ভালো লাগবে। আচ্ছা, দিয়ে এবার এই যে দেখবে মূল জিনিস চলে আসবে, এবার 0তেও 8 গুনবো, 50ও 8 গুনবো, এটা খেয়াল রাখবো আমরা। হ্যাঁ, 0 তো মানে নিম্ন সীমাতেও 8 গুনবো, উর্ধ্ব সীমাতেও 8 গুনবো, তাই বললাম, এখানে 8 গুনলাম, এখানে 8 গুনলাম। খেয়াল করে দেখো, ওয়াই অক্ষ বরাবর আমরা কিন্তু কোনো স্কেলের পরিবর্তন করলাম না। হ্যাঁ, করলেও করতে পারতাম, কোনো অসুবিধা নাই, করলে তার একটু বেশি দেখতে ভালো লাগে, কিন্তু দ্বিগুণ করে করতে পারতাম। 8 আছে মানে 16 গুনতাম, 15 আছে মানে 30 গুনতাম, 10 আছে মানে কত 20 গুনতাম, 12 আছে মানে কত আমরা 24 গুনতাম, 5 আছে মানে 10 গুনতাম। এইভাবে আমার তার একটু বড় বড় হতো, কারণ তারপরে ভালো লাগতো। তোমরা সেভাবে চেষ্টা করতে পারো, একই জিনিস যাই করো না কেন, স্কেলটা এখানে লিখে দেবে, যে আমি ওই অক্ষ বরাবর কি করলাম, একটি দোকান সমান 2 ঘর, 2টি বাহুর দৈর্ঘ্য, আর এই এক্স অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য সমান 5 টাকা। স্কেলটা এরকম হলো। আচ্ছা, তোমরা তাহলে তাই করো, বাড়িতে করবে যখন সেই মতো করে করো। তাহলে এক্স অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য সমান 5 টাকা, আর ওয়াই অক্ষ বরাবর দুটি বাহুর দৈর্ঘ্য সমান একটি দোকান। তাহলে একটু ভালো হবে ছবিটা। হ্যাঁ, তোমরা তাই করো। তাহলে কি করবে এখানে, তেমন কিছুই না, ওয়াই অক্ষ বরাবর একটু কি নেবে, যেহেতু সংখ্যাগুলো ছোট ছোট আছে তো আমরা দ্বিগুণ করে নিয়ে করতে পারি, মানে দুটো বাহুকে একটি দোকান ধরে করবো। তার মানে 8টা বাহু আছে মানে 16টা গুনবো এখানে, কি বুঝতে পারলে কি। আর কেউ যদি মনে করে ওইভাবে করবো, আর আমি কি করলাম, আমি করলাম 8-এ 8ই গুনলাম, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো এখানে, একটি বাহুর দৈর্ঘ্য বলে লিখবো, একটি বাহুর দৈর্ঘ্য সমান একটি দোকান করে করলাম, আমি করলাম। তোমরা এটা বাড়িতে একটি বাহুর জায়গায় 2টি বাহু করেও করতে পারো। হ্যাঁ, সেক্ষেত্রে এগুলোকে সব দ্বিগুণ করে নিই, দিয়ে আমরা পরপর 0তেও 8 গুনলাম, 50-এও 8 গুনলাম, তারপর একটা কি আছে 50-ও 15, 100-তেও 15 গুনলাম, তারপর একটা 100-তেও 10, 150-তেও 10 গুনলাম, তারপর একটা 150-তে 12, 200-তেও 12 গুনলাম, তারপর একটা 200-তেও 12, 200-তেও 5, আর 250-তেও 5 গুনলাম, করে এগুলো সব যোগ করে দিলাম। তাহলে এই যে লেখচিত্রগুলো পেলাম আমরা, হ্যাঁ, এগুলো কি হলো, সব আয়তলেখ হলো। এক একটা একরকম দিকে দাগ দিয়ে দিলাম, তাহলে আলাদা আলাদা বোঝাবে সব।
হ্যাঁ, এই যে লেখচিত্র পেলাম, এগুলাকে কি বলা হচ্ছে? সব আয়তলেখ। তাহলে আমরা আয়তলেখ শিখতে পারলাম সবাই। তাহলে এই আয়তলেখে যে স্কেলটা করবে সেটা তোমার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে, তবে একটু লক্ষ্য করবে এগুলার অনুসারে কি স্কেল নিলে আমাদের ছবিটা সবচেয়ে ভালো হবে, খুব বড় হয়ে এগিয়ে চলে যাবে না, আবার খুবই ছোট চাপা হবে না, হ্যাঁ, যদি সুন্দর লাগবে, দেখতে লাগবে, ভালো লাগবে, আমাদের জায়গাতেও হবে, সেই মতো করে সেটা তোমাদের এইটাই শিখেছিল যে আমার এই স্কেলটা কীরকম চয়েস করলে আমার ছবিগুলো ভালো আসতে পারে। হ্যাঁ, তাহলে সেই মতো করে আয়তলেখগুলো গঠন করে নেবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত রাখছি, পরের দিন আমরা এই চ্যাপ্টারের বাকিটুকু করে ফেলবো।